প্রিয় শিক্ষার্থী ভাইয়া অথবা আপু, উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক খুব মজার এবং সহজবোধ্য করতে সিএমআই স্কুলের ধারাবাহিক লেকচার ভিডিওর এই আয়োজন। নতুন আরও একটি পর্বে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। আজকের পর্বে আমরা শুরু করব জৈব যৌগের যত ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে তার মূল আলোচনাগুলো আজকের পর্বে শুরু হবে। তো প্রথমে আমরা এক নজরে দেখে নেই যে জৈব যৌগের যত রাসায়নিক বিক্রিয়া আছে সেগুলো কত প্রকার। জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো মোটা দাগে চার প্রকার। একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া। এখানে যে চার ধরনের বিক্রিয়া লেখা আছে, এই চার ধরনের বিক্রিয়া সম্বন্ধে ডিটেলস আমরা আলোচনা করব প্রত্যেকটার একাধিক পর্ব নিয়ে। তো আমরা যদি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে সংযোজন বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়া জৈব যৌগের সঙ্গে কোনো একটা বিক্রিয়ক পরমাণু সম্পূর্ণ যুক্ত হয়ে সংযোজিত হয়ে নতুন একটা উৎপাদ তৈরি করবে, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়ায় জৈব যৌগের কোনো একটা পরমাণু বা গ্রুপকে প্রতিস্থাপন করবে অন্য কোনো একটা বিক্রিয়ক। অপসারণ বিক্রিয়া হচ্ছে যে জৈব যৌগের একাধিক পরমাণু ওই জৈব যৌগ থেকে অপসারিত হয়ে সম্পূর্ণ নতুন একটা উৎপাদ তৈরি করবে। আর সমানুকরণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ার ফলে যে উৎপাদটা যে তৈরি হবে সেই উৎপাদের একটা পরমাণু বা গ্রুপ সম্পূর্ণ নিজের অবস্থান থেকে সরে যেয়ে পুনর্বিন্যস্ত হয়ে ওই উৎপাদেরই অন্য কোনো একটা পরমাণুতে যুক্ত হয়ে আর এক রকমের একটা উৎপাদ তৈরি করবে। মূল কথা হচ্ছে একই উৎপাদ থেকে আর এক রকমের উৎপাদ তৈরি হবে মাঝখানে কোনো একটা পরমাণুর পুনর্বিন্যাস হওয়ার ফলে। তো আমরা এই পয়েন্টগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা শুরু করব। তো আজকের পর্বে আমাদের সংযোজন বিক্রিয়া সম্বন্ধেই মূল আলোচনাগুলো সীমাবদ্ধ থাকবে। প্রথমে আমরা আলোচনা করব সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কী জিনিস? আমরা বলেছিলাম যে জৈব যৌগের অণুতে অন্য নতুন একটা বিক্রিয়ক অণু বা পরমাণু যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন একটা উৎপাদ তৈরি করবে। এই বিক্রিয়াটাকে আমরা বলে থাকি সংযোজন বিক্রিয়া। তবে সংযোজন বিক্রিয়া কোন কোন জৈব যৌগের ক্ষেত্রে সম্ভব? সংযোজন বিক্রিয়া প্রদর্শন করতে হলে ওই জৈব যৌগে পাই বন্ধনের উপস্থিতি থাকা বাধ্যতামূলক। পাই বন্ধনের উপস্থিতি থাকতে হবে। এই পাই বন্ধনটাই মূলত সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ জৈব যৌগের যেই দুইটা কার্বনের মধ্যে পাই বন্ধন উপস্থিত সেই পাই বন্ধনের সেই দুইটা কার্বনের মধ্যে ওই বিক্রিয়ক পরমাণু বা গ্রুপ যুক্ত হইতে পারে। এবং যেই পাই বন্ধনের মধ্যে বিক্রিয়ক যুক্ত হচ্ছে সেই পাই বন্ধনটা ভেঙে দুইটা সিগমা বন্ধন সেখানে তৈরি হয়। এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তো পাই বন্ধন আছে এরকম যৌগ কারা কারা? আমরা চিনে থাকি যে পাই বন্ধন আছে কার্বন কার্বন দ্বিবন্ধন তথা অ্যালকিনের ক্ষেত্রে, কার্বন কার্বন ট্রিপল বন্ড তথা অ্যালকাইনের ক্ষেত্রে। মনে করি কার্বনের সঙ্গে এরকম একটা তড়িৎ ঋণাত্মক অক্সিজেন, এরকম ক্ষেত্রে কার্বনের সঙ্গে দ্বিবন্ধন আছে। আবার মনে করো কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড এন। এই সমস্ত যৌগ সাধারণত পাই বন্ধন বিশিষ্ট এবং এই ধরনের যৌগের ক্ষেত্রেই সাধারণত সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়। তো তার মধ্যে এই প্রথম যে দুইটা আমরা দেখতে পাচ্ছি এখানে সংঘটিত হয় ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, আর পরের দুইটা যে আমরা দেখতে পাচ্ছি এখানে সংঘটিত হয় নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। যখন পাই বন্ধন ভেঙে যায়, সেই পাই বন্ধন যদি কার্বন এবং কার্বনের মধ্যে হয় তাহলে সেই ভাঙ্গনটা সাধারণত সমভাবে হয়। আর যখন কার্বনের সঙ্গে কার্বনের না হয়ে ভিন্ন কোনো একটা পরমাণুর মধ্যে পাই বন্ধনটা থাকে তখন সেই কার্বনের সঙ্গে ওই পরমাণুর একটা পোলারিটি সৃষ্টি হয়। যেমন অক্সিজেনের সাথে কার্বনের ক্ষেত্রে নিশ্চয়ই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে পাই বন্ধন অক্সিজেনের দিকে যেয়ে থাকবে। তার মানে এখানে নেগেটিভ চার্জ এবং এখানে আংশিক পজিটিভ চার্জ সৃষ্টি হবে। এই যে পজিটিভ চার্জ সৃষ্টি হলো, এখানে যখন কোনো বিক্রিয়ক সংযোজিত হবে সেটা নিশ্চয়ই হবে ইলেকট্রোফিলিক সংযোজন, কারণ আমরা জানি যে ইলেকট্রোফাইলগুলো এরকম পজিটিভ জায়গাতে যুক্ত হইতে চায়। কিন্তু এইখানে আমরা দেখব যে এই দ্বিবন্ধন ত্রিবন্ধন তথা অ্যালকিন এবং অ্যালকাইন এরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আমরা ডিটেলস এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া সম্বন্ধেও আলোচনা করব এবং নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া সম্বন্ধেও আলোচনা অবশ্যই করব। এখন দেখো এই যে সংযোজন বিক্রিয়াগুলো সংঘটিত হয় অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে আমরা বললাম যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়। তো তার মধ্যে আমরা অ্যালকিন নিয়েছি যে অ্যালকিনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কেন হয়, যে সংযোজন বিক্রিয়া সংঘটিত হবে সেটা কেন ইলেকট্রোফিলিক সেই ব্যাখ্যাটাই আমরা এখন দিব, যে সংযোজন বিক্রিয়ার কৌশল এবং সেটা হবে অ্যালকিনে। মনে করো এরকম যে কোনো একটা অ্যালকিন আছে,
সেই অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেন নামক একটা বিকারকের সঙ্গে সংযোজিত হবে। হাইড্রোজেন এখানে সংযোজিত হবে। তো এখানে যেটা হলো যে এখানকার পাই বন্ধন ভেঙে, এই পাই বন্ধন ভেঙে দুইটা সিগমা বন্ধন তৈরি হয়েছে। এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার মানে RCH2 CH3 এরকম একটা উৎপাদ তৈরি হয়েছে। তো এই ব্যাপারটা কিভাবে আসলে সংঘটিত হলো এবং এই সংযোজন প্রক্রিয়াটাকে আমরা কেন ইলেকট্রোফিলিক সংযোজন বলতেছি, সেটাই এখন আমাদের আলোচনার বিষয়। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের এই দুইটা শব্দ সম্বন্ধে একটু পরিচিত হয়ে থাকা দরকার। কারণ হচ্ছে যে এই যে জৈব যৌগ যে অ্যালকিন নেওয়া হয়েছে, এই অ্যালকিনটা প্রতিসমও হতে পারে, অপ্রতিসম হতে পারে। আবার এই যে বিকারকটা যেখানে নেওয়া হয়েছে সেটাও প্রতিসম হতে পারে, অপ্রতিসম হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিসম এবং অপ্রতিসম জৈব যৌগ বা বিকারকটা কি মিন করে। এই যে কার্বনে কার্বনে যে দ্বিবন্ধনযুক্ত যে অ্যালকিনটা আছে, সেই দুইটা কার্বনের মধ্যে যদি সমান সংখ্যক হাইড্রোজেন উপস্থিত থাকে তাহলে সেটা হচ্ছে প্রতিসম জৈব যৌগ বা প্রতিসম অ্যালকিন। আর যদি এই দ্বিবন্ধনযুক্ত দুইটা কার্বনের মধ্যে অসমান হাইড্রোজেন থাকে, একটাতে বেশি একটাতে কম, তাহলে তাকে আমরা বলবো অপ্রতিসম অ্যালকিন বা অপ্রতিসম জৈব যৌগ। বিকারকের ক্ষেত্রে একই রকমভাবে যে বিকারক যে AB পরমাণুটা আছে তারা যদি একই টাইপের পরমাণু হয় তাহলে প্রতিসম, আর যদি ভিন্ন টাইপের পরমাণু হয় তাহলে অপ্রতিসম। যেমন মনে করো H2, এটা হচ্ছে H এবং H, এই দুইটা পরমাণুর সমন্বয়ে গঠিত একটা অণু। তো এই যে H এবং H দুইটা পরমাণু তারা সেম টাইপের, তার মানে এটা হচ্ছে একটা প্রতিসম বিকারক। আবার মনে করো নেওয়া হলো HCl, এখানে H এবং Cl এরা কিন্তু একই রকমের পরমাণু নয়, তার মানে এটা হচ্ছে অপ্রতিসম বিকারক। তো এই প্রতিসম এবং অপ্রতিসম জৈব যৌগ বা বিকারক সম্বন্ধে আমাদের আইডিয়াটা থাকুক, এটা আমরা একটু পরে আরও ডিটেলস অ্যাপ্লাই করব। এখানে দেখো এটা হচ্ছে আমাদের জৈব যৌগটা এবং এটা হচ্ছে বিকারকটা। এখন এই জৈব যৌগটা সেটা প্রতিসম হোক বা অপ্রতিসম হোক, যাই হোক না কেন, এই জৈব যৌগের যে পাই বন্ধনের যে পাই ইলেকট্রন দুইটা আছে, এখানে যে দুইটা পাই ইলেকট্রন আছে, সেই দুইটা ইলেকট্রন সেই ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে কাজ করবে। অর্থাৎ এই জৈব যৌগের যে দ্বিবন্ধন ইলেকট্রন সেটা দান করার মতন অবস্থা তৈরি হবে। এখন এই দুইটা ইলেকট্রন যে দান করে তার মানে কি এমন কাউকে দান করবে যার ইলেকট্রন নাই, অর্থাৎ প্লাস চার্জ যুক্ত কারো সঙ্গে এই দুইটা ইলেকট্রন বন্ধন গঠন করতে চাইবে। তার মানে এই দুইটা ইলেকট্রনের কারণেই এই যে বিকারক যে AB আছে, সেই AB এর মধ্যে যদি পোলারিটি থাকে তাহলে তো খুবই ভালো কথা। কারণ পোলারিটি যদি থাকতো, মনে করি যে পোলারিটিটা বির দিকে বেশি পোলার, তার মানে বিটা হয়ে যায় মাইনাস, এটা হয়ে যায় প্লাস। যদি পোলারিটি থেকে থাকে বিকারকের তাহলে তো কোনো সমস্যা নেই, এই দুইটা ইলেকট্রন ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে A প্লাসের সঙ্গে যুক্ত হইতে চাবে। কিন্তু AB সেটা যদি পোলার না হয়, সেম সেম টাইপের পরমাণু হয়, প্রতিসম বিকারক যদি হয়, সেক্ষেত্রে এই দুইটা ইলেকট্রনের প্রভাবেই এই AB এর মধ্যে তথা প্রতিসম বিকারকের মধ্যে একটা পোলারিটি সৃষ্টি হবে। এখানকার বন্ধন ইলেকট্রনকে বিকর্ষণ করার কারণে যে কোনো একটার দিকে সরে যাবে। তাহলে যদি আমরা ধরে নেই যে এই ইলেকট্রনের প্রভাবে এখানে পোলারিটি সৃষ্টি হয়েছে এর দিকে প্লাস এবং এর দিকে মাইনাস, কারণ কি এই দুইটা ইলেকট্রনের কারণে AB এর বন্ধনটা বিকর্ষিত হয়ে একদিকে চলে যাবে। আমরা মনে করি যে বির দিকে চলে যাচ্ছে A থেকে, তার মানে A প্লাস এবং B মাইনাস। এখন এই দুইটা ইলেকট্রন এই A প্লাস এবং B মাইনাসের মধ্যে কার প্রতি আকর্ষণ বোধ করবে? অবশ্যই A প্লাসের প্রতি। এখন এই A প্লাসটা আগে এখানে যুক্ত হবে, কারণ এই দুইটা ইলেকট্রন কাকে চাচ্ছে? A প্লাস বা পজিটিভ চার্জ বা ইলেকট্রোফাইলকে চাচ্ছে। যেহেতু ইলেকট্রোফাইলকে চাচ্ছে এই দুইটা ইলেকট্রন, তার মানে এই দ্বিবন্ধনের মধ্যে আগে ইলেকট্রোফাইল প্রবেশ হচ্ছে জন্য আমরা এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে তথা কার্বন কার্বন পাই বন্ধনের মধ্যে যে সংযোজন বিক্রিয়াটা হয় তাকে আমরা বলে থাকছি ইলেকট্রোফিলিক সংযোজন। তো এই A প্লাস মনে করো এখন এই দুইটা কার্বন তথা এই পাই বন্ধনের মধ্যে এসে যুক্ত হবে। এখন কথা হচ্ছে এই কার্বনে নাকি এই কার্বনে, কোন কার্বনে? তো এই দুইটার মধ্যে কোনটা A প্লাসের সঙ্গে যুক্ত হবে? যেইটার কাছাকাছি চলে আসছে A প্লাস সেইটা। তো A প্লাসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই কার্বনটাকে নিশ্চয়ই মাইনাস চার্জ প্রাপ্ত হইতে হবে। এই কারণে এই পাই ইলেকট্রন দুইটা সেটা এই কার্বনের কাছাকাছি আসলো, তার মানে এইটা হয়ে গেল মাইনাস এবং এইটা হয়ে গেল প্লাস। এই মাইনাসের সঙ্গে এই প্লাসটা বন্ধন গঠন করবে জন্যই তো সে মাইনাস হলো, তার মানে এই প্লাসটা এর সঙ্গে এসে একটা বন্ধন তৈরি করবে। এখন এই
এখন এই কার্বন এবং এর মধ্যে কিন্তু একটা কমপ্লিট সমযোজী বন্ধন তৈরি হলো। তো এই ইলেকট্রোফাইল দ্বারা অলরেডি কিন্তু এই কার্বন সংযোজিত হয়ে গিয়েছে। এখন বাদবাকি যে কার্বনটা আছে তথা এখন যে কার্বোক্যাটায়নটা আছে সেই কার্বোক্যাটায়নটা এই যে মাইনাস চার্জ বিশিষ্ট যে নিউক্লিওফাইলটা আছে তার সঙ্গে যুক্ত হবে। এইটার সঙ্গে এখন বি যুক্ত হবে, হয়ে একটা এখানে সমযোজী বন্ধন তৈরি হবে। তো আলটিমেটলি কি হলো, কার্বন কার্বনের একটা পাই বন্ধন কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে মানে কি এখানে দুইটা হাত তৈরি হয়েছে, এই দুইটা হাত নতুন করে কিন্তু তৈরি হলো, আর আগে দুইটা হাত এরকম ভাবে ছিল। তো দেখো তো যে এই যে এ এবং বি যুক্ত হয়ে গেল, সেখানে পাই বন্ধন ভেঙে দুইটা সিগমা বন্ধন তৈরি হয়েছে। তো এইভাবেই সংযোজন বিক্রিয়াটা সংঘটিত হয়। দেখো প্রতিসম অপ্রতিসম বিকারক এবং প্রতিসম অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ সম্বন্ধে নিশ্চয়ই কনফিউশন এখনো ক্লিয়ার হয়নি। এখানে খেয়াল করে দেখো, এই অসম্পৃক্ত জৈব যৌগটা সে প্রতিসম হতে পারে, অপ্রতিসম হতে পারে, বিকারকটাও প্রতিসম হতে পারে, অপ্রতিসম হতে পারে। মনে করি 1 নাম্বার কেস, যে প্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ যেমন CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে একটা প্রতিসম জৈব যৌগ, এর সঙ্গে যুক্ত হবে মনে করো যে কোনো একটা প্রতিসম বিকারক। তো এখানে প্রক্রিয়া আগের মতোই, এখানকার পাই বন্ধনে যে দুইটা ইলেকট্রন আছে তার প্রভাবে এই প্রতিসম বিকারকের মধ্যে একটা পোলারিটি সৃষ্টি হবে, এর মধ্যে যে কোনো একটা প্লাস যে কোনো একটা মাইনাস চার্জ প্রাপ্ত হবে। তো এই প্লাস চার্জ বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু সে আগে যুক্ত হবে এই দুই কার্বনের যে কোনো একটা কার্বনে। তো আমরা মনে করি যে এই কার্বনের কাছাকাছি আসলো, এই হাইড্রোজেনটা এই কার্বনের কাছাকাছি। এই কাছাকাছি হওয়ার ব্যাপারটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। এই প্লাস চার্জ বিশিষ্ট যে হাইড্রোজেনটা আছে সে মনে করলাম এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। তো এইটা হলো মাইনাস চার্জ, এইটা প্লাস চার্জ মিলে একটা বন্ধন তৈরি করলো। তো এইটা যখন মাইনাস চার্জ তখন এইটা নিশ্চয়ই প্লাস চার্জ, তার সঙ্গে এই মাইনাস চার্জ বিশিষ্ট হাইড্রোজেনটা যুক্ত হয়ে এরকম একটা বন্ধন তৈরি করলো। তো আলটিমেটলি তৈরি হলো কি CH3। তো যদি এই ইলেকট্রোফাইলটা এই কার্বনের কাছাকাছি থাকতো তাহলে নিশ্চয়ই এখানে আগে যুক্ত হইতো এবং তখন এখানে প্লাস চার্জ হইতো এবং এই মাইনাস চার্জ বিশিষ্ট হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হইতো। তো তখনও কিন্তু এই CH3 কিন্তু থাকছে। তার মানে হচ্ছে যখন প্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ এবং প্রতিসম বিকারক তখন কোনো ভেরিয়েশন হচ্ছে না, জৈব যৌগ এটাই থাকছে। 2 নাম্বার কেস খেয়াল করে দেখো, মনে করো প্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগই থাকছে, কিন্তু এবার অপ্রতিসম একটা বিকারক নেওয়া হলো। এখন খেয়াল করে দেখো যে এখানে অলরেডি কিন্তু প্লাস চার্জ মাইনাস চার্জ তৈরি হয়েছেই। তো এই H প্লাসটা যদি এটার কাছাকাছি থাকে তাহলে এর সঙ্গে আগে যুক্ত হবে এবং এই ক্লোরিনটা এটার সাথে যুক্ত হবে। তাহলে উৎপন্ন কি হচ্ছে CH2Cl CH3। তো যদি এই ইলেকট্রোফাইলটা এই কার্বনের কাছাকাছি না এসে যদি এই কার্বনের কাছাকাছি আসতো তাহলে নিশ্চয়ই এখানে আগে যুক্ত হইতো হাইড্রোজেন এবং ক্লোরিনটা এখানে যুক্ত হইতো। তো তখন কি উৎপন্ন হচ্ছে CH3CH2Cl। দেখো তো এই দুইটা যোগ একই রকম কিনা, তার মানে হচ্ছে যদি অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ হয় সেক্ষেত্রে কোনো ধরনের ভেরিয়েশন আসে না, যে কোনো একটা জায়গাতেই প্লাসটাকে এবং মাইনাসটাকে যুক্ত করে দিলেই হয়ে যাচ্ছে। এবার দেখো 3 নাম্বার কেস, যদি আমরা একটা অপ্রতিসম জৈব যৌগ নেই, মনে করো CH3CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে একটা অপ্রতিসম অসম্পৃক্ত অ্যালকিন। তার সঙ্গে আমরা মনে করো প্রতিসম একটা বিকারককে যুক্ত করাতে চাই। তো নিয়ম আগের মতোই, যে এই পাই বন্ধনের কারণে এখানে একটা পোলারিটি সৃষ্টি হবে। তো এই প্লাস চার্জ বিশিষ্ট হাইড্রোজেনটা এই কার্বনেও যুক্ত হইতে পারে আগে, এই কার্বনেও আগে যুক্ত হইতে পারে, যার কাছাকাছি আসবে তার সঙ্গে যুক্ত হবে। তো যদি এইটার সঙ্গে আগে যুক্ত হইতো হাইড্রোজেনটা, তার মানে এই H মাইনাস নিশ্চয়ই এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, তখন কি উৎপন্ন হচ্ছে CH3CH2CH3। কিন্তু এই ইলেকট্রোফাইলটা তো এই কার্বনেও আগে যুক্ত হইতে পারত, তখন কি উৎপন্ন হতো, তখন উৎপন্ন হইতো এখানে হাইড্রোজেন এবং মাইনাস চার্জ বিশিষ্ট হাইড্রোজেনটা এখানে যুক্ত হইতো, তখনও কিন্তু একই রকম যৌগই তৈরি হচ্ছে। তার মানে খেয়াল করে দেখো, যদি আমাদের প্রতিসম বিকারক হয় তাহলেও কোনো সমস্যা নেই, যদি প্রতিসম জৈব যৌগ হয় তখনও কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেসটা এমন হয় যে একটা অপ্রতিসম অসম্পৃক্ত জৈব অ্যালকিন এবং একটা
এবং একটা অপ্রতিসম বিকারক, তখন কিন্তু হিসাব নিকাশটা আর একরকম হবে। আমাদের হিসাবটা কীরকম হয়, যে এখানে অলরেডি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ প্রাপ্ত আছেই, কারণ এটা একটা পোলার একটা বিকারক, অপ্রতিসম একটা বিকারক। তো এই এইচ প্লাসটার হিসাবটা আগে, সে যদি আগে এই কার্বনের সঙ্গে যুক্ত হয় তাহলে এখানে হচ্ছে এইচ এবং ক্লোরিনটা নিশ্চয়ই এখানে এসে যুক্ত হবে, তখন কি উৎপন্ন হচ্ছে CH3 CHCl এবং CH3। এখন কথা হচ্ছে, যদি এই এইচ প্লাসটা এই কার্বনের সঙ্গে যুক্ত না হয়ে যদি এই কার্বনে আগে যুক্ত হইতো, এইটার কাছাকাছি যদি আগে আসতো, তার মানে এখানে যুক্ত হইতো তখন এইচ এবং এখানে যুক্ত হইতো তখন Cl, তখন জিনিসটা কেমন হচ্ছে CH3 CH2 CH2Cl। দেখো তো এই দুইটা যৌগ কিন্তু একই রকম নয়। এই দুইটা যৌগের মধ্যে একটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আর একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তার মানে অ্যালকিন এবং বিকারক তাদের মধ্যে কোনোটা যদি প্রতিসম হয়ে যায় তাহলে আমাদের কোনো ভেরিয়েশন নাই। কিন্তু যদি অপ্রতিসম দুইটাই হয়, যদি দুইটাই অপ্রতিসম হয় সেক্ষেত্রে কিন্তু ভেরিয়েশন আসে। এই তিনটা কেসে কোনো ভেরিয়েশন ছিল না, কোনো সমস্যাও ছিল না, কিন্তু এইটার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। কোনটা উৎপন্ন হবে, এখানে উৎপাদ এটাও হতে পারে এটাও হতে পারে, এদের মধ্যে কোনটা উৎপন্ন হতে পারে সেটা আমরা নেক্সট পর্বে মার্কোনিকভ এবং বিপরীত মার্কোনিকভের নিয়ম অনুযায়ী ক্লিয়ার হতে পারবো।